মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুপুল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওখানে গিয়ে ও মালভূমি লিখলে তো হবে না রাধা। আমি দেখছি এখন ওই বোকাগা না, মানে ওদের মতো করে আমাকে এখন মুখস্থ করতে হবে যা দেখতে পাচ্ছি। শোনো, সবকিছু এত সহজ নয় রাধা। হ্যাঁ হ্যাঁ, আমারও মুখস্থ হয়ে যায় বুঝলেন, একবার শুনলেই আমার ভালো করে মুখস্থ হয়ে যায়। বিশাল শ্রুতিধর এলেন একবারে। এই যে শুনুন, আমার অত পড়ার সময় থাকতো না। হ্যাঁ, আমার বাবার কাছে অত টাকা পয়সাও ছিল না যে সব বই আমাকে কিনে দেবে। আমার স্কুলে দুখানা বন্ধু ছিল, সেই বন্ধুগুলো আমাকে ক্লাসের শেষে এসে ওই পড়া আমাকে বলে দিত, সব শুনিয়ে দিত, আর আমি শুনে শুনে মনে রাখতাম। একটু বুঝে শুনে পড়লেই আমার সব মুখস্থ হয়ে যায়। উফ বাবা, এরা আবার ঝগড়া করতে লাগলো। এদিকে মন দাও। দাও। ঠিক আছে, এবার বলুন তো, বলুন কি বলছিলেন বলুন। কি লিখবে তুমি? আপনার মাথায় গোবর আছে নাকি? না মানে আপনি তো এত বড় ব্যবসা চালান, অথচ আপনি এইটুকু জানেন না যে লিখে লিখে মুখস্থ করলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। হিরো বাবু, আপনি কি ফেল বাবু ছিলেন? কি ছিলাম? মানে আপনি কি স্কুলে ফেল করতেন? এই তুই কাকে কি বলছিস রে? আমার আদি স্কুলের সবকটা পরীক্ষায় ফার্স্ট হতো, ফার্স্ট না যাই হতো, সেই দেখছি তার নমুনা আমি। একা একা কি বিড়বিড় করছো? সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আপনার কি আমাকে নিয়ে এখন ভাবার সময়? হ্যাঁ, আমার মাথা খারাপ হলো আপনার কি তাতে? তো ভালো লাগছে না, সময় নেই দাদা, তাড়াতাড়ি পড়ে নাও প্লিজ। আচ্ছা, এবার একটু বলুন তো আমাকে যে কি বলছিলেন, একটু ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলুন না। আপনি ওরকম ওই ফাঁকিবাজ মাস্টারদের মতো ওরকম গড়গড়িয়ে পড়ালে হবে নাকি? আমার সত্যি ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, আমি তোমায় বলছি না। হ্যাঁ, আমার তো বুঝি যাত্রা করতে যেতে ইচ্ছে করছে, আমার তো ঘুম পাচ্ছেই না। বাবা, তুই এবার একটু ঝগড়া করা বন্ধ কর না, আদির কথাটা একটু শোনা, পুপুলের জন্য পড়াশোনাটা কর। আমি নিজে পড়ে নেবো, আমাকে এত মেজাজ দেখিয়ে পড়াতে হবে না। শোনো, আমার না একদম বিন্দু মাত্র ইচ্ছে নেই তোমার সাথে এখানে কথা বলার। আমি শুধু তোমার প্রতি আমার কোনো কনসার্ন নয়, আমার পুপুলটার জন্য আমি এখনো তোমার বক্তব্য এখানে বসে শুনছি। আমি নিজে পড়ে নেবো বললাম না, আমার আপনাকে চাই না। পড়ে নেবে? ঠিক আছে, তুমি একাই পড়ে নাও, আমি চলে গেলাম। দেখে নেবেন, আমি পুপুলকে কাল ঠিক সব পড়া বুঝিয়ে দেবো। হ্যাঁ, এলো একবারে করিত কর্মা, জানা আছে আমার। জেনে যাবেন, কালকে আপনি ঠিক জেনে যাবেন, দেখে নেবেন তারপর। এই চুপ করো তো। কি দাঁত বার করছিস কেন? আদিকে বার করে দিলি, তোকে পড়াবে? তোকে না পড়ালে পুপুলকে পড়াবে। তুমি আমাকে পড়াবে মানে এটাই যে আমি তো হিরো বাবুকে এই কারণে বের করে দিলাম যাতে করে তুমি আমাকে পড়াতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর উপর কিচ্ছু ভর করে, ও আমাদের উপর ভর করেছে, বুঝলি? চল এখন এখান থেকে, ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে। বলছিস এসব? কর না, চল না, দেখতে ইচ্ছে করছে। তুই দেখ, থাকো উল্টো বই কিরকম ভাবে পড়ছে। বাজে কথা না, বলছিস কেন? দেখতে পাচ্ছিস না কেমন ভূতের ব্যাপার হচ্ছে? চল চল চল। আবার উল্টে গেল। উল্টে গেল যাচ্ছে কি করে বলতো? এখন এখান থেকে দেখ না, ভালো লাগছে না, জানিস তো আমার ঘুম পাচ্ছে।
কি হচ্ছে এখানে? আরে পাতা হচ্ছে? আপনি কি আমার পড়াশোনায় বাধা দিতে এসেছেন? একদম বাজে কথা বলবে না, বিরক্ত। আরে কি হলো ওটা? কি কি উল্টে গেল কি করে? কি হচ্ছে? তুমি তো ওই বইয়ের পাতা কি করে নিজে নিজে উল্টে গেল? হ্যাঁ, কি করে উল্টে গেল? কিছু একটা ভল হয়তো কি হাওয়ায় 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 উল্টে যায় তো। আর তুমি উল্টো উল্টো কি করে পড়ছো? আমি টেরা আছি তো। টেরা কই বোঝা যাচ্ছে না তো। এই যে লক্ষ্মীর টেরা আছে, আমি একটু সরস্বতীর টেরা। লক্ষ্মীর টেরা শুনেছো তো? আমি সরস্বতী টেরা। আমি এরকম উল্টো দিকে বই করে পড়তে পারি তো, আমার মুখস্থ হয়ে যায় তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। বুঝতে পেরেছিস তো, এই উল্টো বই পড়ে আমার মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইছো। এই লক্ষ্মীটারা, এদেরকে ভাগাতো এবার। ভালো লাগছে। পড়তে বস। হ্যাঁ বসছি আসছি। আবার একা একা কথা বলছো? আরে বাবা, আমি একা কথা বলি, দোকা কথা বলি, তাহলে তাতে আপনার কি বলুন তো? আপনি আমাকে এরকম বিরক্ত করবেন না তো? আপনার জন্য আমার পড়া ডিস্টার্ব হচ্ছে। আপনি জানেন এখান থেকে যান। আপনার এই গোমরা মুখ দেখলে না আমার পুরো ওই মহাকাশের উল্কাপিন্ডের কথা মনে পড়ে যায়। জান তো আপনি এবার চুপ করবে তুমি? কি আমার ঘর থেকে আমাকে বাইরে চলে যেতে বলছে? হ্যাঁ জান আমার অনেক পড়া আছে। জান হোশ বেশি, চল জান আপনার যান, অনেক পড়া, আমার অনেক কাজ বাকি আছে। হ্যাঁ এখানে আসবেন না। রাধা মাধব, প্রতিদিন রাধা মাধবের জন্য বেঁচে গেছি আজকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কেয়া, তুমি একই সাথে তিনটে কাজ করো, স্কুল টিচার, তারপরে তুমি বুটিক চালাও, তারপর তুমি চাইল্ড সাইকোলজিস্ট। কোনটা আগে শুরু হয়েছে? প্রথমত স্কুল টিচার প্রফেশনটা আমার ফার্স্ট। তার কারণ ছোটবেলায় যখন নিজে একজন ছাত্রী ছিলাম, তখন সামনে যে শিক্ষিকা ছিলেন তাকে দেখে খুব ইচ্ছা হতো যে ভবিষ্যতে আমিও একজন টিচার হব। সেই হিসাবে পড়াশুনো করেছি, স্ট্রাগল করে বড় হয়েছি, আস্তে আস্তে নিজেকে এই প্রফেশনে নিয়ে এসেছি। বর্তমানে একটি হাই স্কুলে বাংলার শিক্ষিকা আমি। আর কোভিড হয় যখন আমার বিয়ে হলো, বিয়ের সময় আমি তখন স্কুলের চাকরিটা ছাড়লাম, ছেড়ে বিয়ে করে আমি শ্রীরামপুরে শিফট করলাম। তারপর বিয়ের 3 মাসের মাথায় আমার কোভিড হয়। কোভিড সেটা আমাকে এতভাবে আক্রান্ত করেছিল, আস্তে আস্তে বাড়িতে থেকে সুস্থ হলাম, প্রপার মেডিসিন চলছে। অক্সিজেন সিলিন্ডার আমি এখনও ক্যারি করে দিই, কারণ আমার শ্বাসে একটা প্রবলেম হয় এবং ডক্টর সেখান থেকে আমায় জানিয়েও ছিল যত দিন যাবে, আমি যত এজের দিকে এগোবো, আমার এই শ্বাসের সমস্যাটা থাকবে। ইনহেলার টানা নিতে হতো। মন থেকে ভালো থাকার জন্য যখন একটু সুস্থ হলাম না, তখন হাজব্যান্ডের কাজও বন্ধ, জিম প্রফেশনে ছিল, আর লকডাউনের সময় জিম, স্পা, পার্লার সমস্ত কিছু বন্ধ। সংসার চালানোটা একটা খুব প্যাথেটিক সিচুয়েশন চলে গেছে। 2-4টে শাড়ি কিনলাম, তারপরে আস্তে আস্তে সেটা থেকে 10 থেকে 15টা এরকম হলো, ডোর টু ডোর সেল করতাম। 1টা 2টো 3টে 4টে করে বিক্রি করতে করতে আস্তে আস্তে মাথায় এলো না, এটাকে তো আমি পাশাপাশি রাখতে পারি, এটা তো আমার একটা প্রফেশন হতে পারে। ফুল ফ্রেজে আস্তে আস্তে বুটিকে ঢুকলাম। অনলাইনে ফেসবুকের বিভিন্ন গ্রুপ তখন মহিলাদের হয়েছিল, সেখানে লাইভ করা স্টার্ট করলাম। আর সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সেই জিনিসটা আমার মাথায় এসছে, কারণ আমার বাবা মা একসাথে পছন্দ করে বিয়ে করেছিলেন, কিন্তু সেখানে তারা থাকতে পারেননি, তাদের মেন্টালিটি ম্যাচ করেনি। যাই হোক, আমার তখন 2-2.5 বছর বয়স। মা আমাকে বাঁচানোর তাগিদে এবং মানুষ করার তাগিদে মামা বাড়িতে নিয়ে আসে। দাদু দিদা মামারা ছিলেন, তারা ছাড়া আজকে আমি এখানে দাঁড়াতেও পারতাম না। তারপর আস্তে আস্তে ভাবলাম যে আমি তো চাইল্ড সাইকোলজি নিয়ে যাদবপুর থেকে পাশ করেছিলাম, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছিলাম, আর যেহেতু টিচিং প্রফেশনে ছিলাম, বাচ্চারা বরাবরই ভীষণ ভালোবাসে। সুভদ্রা, শারীরিক তোমার অসুবিধে আছে,
হ্যাঁ ছোটবেলা থেকেই? হ্যাঁ দিদি, ছোটবেলা থেকে। কি অসুবিধা, কি হয়েছিল? আমার পায়ের হাঁটু থেকে নিচের দিকটা ছোট আর হাতের আঙুলগুলো। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই মাসির বাড়িতে থেকে পড়াশোনা করেছি। মাসির বাড়িতে কেন? আমার বাবা মা সেপারেট থাকেন। আমার যখন বয়স 6 বছর তখন থেকে ওনারা সেপারেট থাকেন। তখন থেকে ওনারা আলাদা হয়ে গেছে। তখন আমাকে আমার মাসি ওনার বাড়িতে নিয়ে আসেন, দিয়ে ক্লাস 12 পর্যন্ত আমি ওখানে থেকে পড়াশোনা করেছি। তো ধরো তোমার যে হাতের এরকম সমস্যা আছে, তোমার পড়াশোনা করতে অসুবিধা হয়নি, লিখতে অসুবিধা হয়নি? না, আমার লিখতে কোনো অসুবিধা হয় না। কি করে তুমি লিখতে? আমি দুটো হাতে লিখি। আচ্ছা, আর পরীক্ষাতে আমি কোনোদিন এক্সট্রা টাইম নিইনি। তো কতদূর পড়াশোনা করেছো সুভদ্রা? আমি এমএ কমপ্লিট করেছি, এখন বর্তমানে আমি বিএড করছি। বাহ। আর আমি সমস্ত রকমের কাজ করতে পারি, মানে একটা ঘরে যে যা যা কাজ থাকে সব করতে পারো? রান্না করা থেকে সব কিছু আমি করতে পারি। এই আলু পেঁয়াজ কাটা, সবজি কাটা, এগুলো কি করে করো? সব কিছু কাটতে পারি, আমি বটি দিয়ে কাটি। খুব ভালো, ভেরি গুড, দারুণ। জোরে হাততালি একটা সুভদ্রার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সিভিক ভলান্টিয়ার কতদিন হলো করছো? দিদি আমাদের 11 বছর চলছে। কিভাবে শুরু হলো কাজটা? ছোটবেলাতেই দিদি আমার বাবা মারা গেছে, বহু কষ্ট করে লেখাপড়া করেছি। মানে আমরা চাষিবাসী এলাকার লোক তো দিদি, মাঠে আলু ধান এইসব চাষ করেছি। সেই ফসলগুলো 18 কিলোমিটার 17 কিলোমিটার সাইকেল টেনে বাজারে বিক্রি করেছি। করে তার সঙ্গে সঙ্গে আমার ছোটবেলা থেকে আমার বাবার এবং মায়ের খুবই ইচ্ছা ছিল যে আমার ছেলেমেয়েরা লেখাপড়া করুক। আমরা 3 বোন গ্রামের মধ্যে, কিন্তু দিদি পড়াশোনাটা প্রথম থেকে আমার খুব উদ্যোগী ছিল যে আমি পড়াশোনা করব। মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, রেজাল্ট করার পর অনেকেই গ্রামে বলেছিল বিয়ে থা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু না, তখন টিউশন পড়াতাম, টিউশন পড়িয়ে মাঠে চাষের ফসলে করে সংসারটা দেখতে হবে। বোনেদের একটা বোন তখন 5-এ পড়ে আর একটা বোন 9-এ পড়ে, তখন আমার বাবা মারা যায় দিদি। তারপর দিদি আমি কলেজ কমপ্লিট করলাম, করার পর এমএ পড়লাম বিদ্যাসাগর থেকে। করার পর একদিন আমাদের ওখান থেকে অনেকটা দূরে, মিনিমাম 7 কিলোমিটার দূরে জেরক্স করতে যেতে হতো। সেখানে যখন গেলাম দেখলাম যে সিভিক ভলেন্টিয়ারে ফর্ম দিচ্ছে, ফর্মটা তুলে ফিল আপ করলাম, ফিল আপ করে জমা দিই। তো দিদি তারপর সিভিকে পেলাম। এবার বিয়ে হলো দিদি আমার 2019 সালে। বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ড টিউশন পড়াতে, তো সেই টিউশনটাকেই আমি বড় করে কোচিং সেন্টার করলাম। এখন আমার কোচিং সেন্টারে দিদি 100 জনের মতো স্টুডেন্ট আছে। তো এখন দিদি দেখা গেল আমার কোচিং সেন্টারে প্রায় 27 জনের মতো আমি ছেলে মেয়েদের ফ্রি কস্টে পড়াই। কেন পড়াই দিদি? ছোট থেকে আমি যে কষ্টটা পেয়েছি, যে স্টুডেন্ট হচ্ছে ভবিষ্যৎ, তা সেই হিসাবে কোনো ছেলে মেয়ে দিদি যখন দেখলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবার পর আর পড়াশোনা করতে পারছে না, কারো বাবা বলছে পড়ে, আমার কাছে পড়তে আসবে, আমি যতটা চেষ্টা করি ওদের সাহায্য করি। ছোটবেলা থেকেই আঁকার প্রতি আমার একটা আগ্রহ ছিল। আমার বাবা অ্যাকচুয়ালি খুব ভালো আঁকতেন, তো সেটা দেখেই আমার আগ্রহটা আরো বাড়ে। তো 12 অবধি তাও আমি আঁকাটা করেছিলাম স্যারের কাছে, কিন্তু 2015 সালে আমার যখন 3rd ইয়ার চলছিল তখন বাবা মারা যান। তো তারপরে কলেজ শেষ করে একটা চাকরিতে ঢুকে পড়ি আমি বেসরকারি কোম্পানিতে। তো ওখানে চাকরি করতে করতে ওই কয়েকটা বছর আমার আঁকার দিকে কোনো কিছুই খেয়াল ছিল না। তারপরে লকডাউন হলো আমাদের, তো লকডাউনে আমাদের ওয়ার্ক ফ্রম হোম হলো। তো ওয়ার্ক ফ্রম হোম করতে করতে আমাদের কাছে অনেকটা টাইম ছিল নিজেদের কাজ করবার জন্য। তো তখন আমি আবার আঁকাটা শুরু করলাম। ফেসবুকে সেই ভিডিওগুলো, ছোট ছোট ভিডিও করে সেই ক্লিপিংসগুলো দিতাম, লোকজন ভালো বলে সেটাকে। করোনার পর আমার ফার্স্ট দাদার বিয়ে হয়েছিল, তো দাদা বলে যে তুই আমার বিয়ের কাজগুলো করবি। তো সেখানে দাদার বিয়েতে আমি সব কিছুই করি, দাদার বিয়ের তত্ত্ব থেকে শুরু করে পান পাতা, গাছ কৌটো, কুলো, বরণ কুলো সব কিছুই আমি করি। তো সেটাতে আমি ভীষণ ভালো রেসপন্স পেয়েছিলাম, সবাই খুব খুশি হয়েছিল। তো সেখান থেকে অনেকজন আমাকে যোগাযোগ করে, তাদের বিয়ের কাজের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে। তার পাশাপাশি দিদি যেহেতু আমি আর্ট লাইনে আছি, তো আমার নতুনত্ব অনেক কিছু করার চাহিদা থাকে।
তো আমি লিপ্পান আর্টটাও শুরু করি, তো সেখান থেকে আমি ওইটাও করি, লিপ্পান আর্ট করি, বিভিন্ন এক্সিবিশনে আমি নিয়ে যাই। তো এগুলো বিক্রি করো কি শুধু এক্সিবিশন বা লাইভের থ্রু দিয়ে? লাইভের থ্রু দিয়ে, এক্সিবিশনের থ্রু দিয়েই। আর যদি কেউ বিয়ের আগে আমাকে মোটামুটি এই পুরো কাজটা দেওয়ার জন্য 6 মাস আগে কন্ট্যাক্ট করলে ভালো হয়, কেননা সময় লাগে করতে, খুব সূক্ষ্ম কাজ তো একটু টাইম লেগে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৃষ্টি পরে টাপর টুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 1 কন্যা রাধেন বাড়েন, 1 কন্যা খান, 1 কন্যা রাগ করে শ্বশুর বাড়ি যান। যে কন্যা রাধেন বাড়েন তিনিই হলেন উমা। আর আজকে আমরা যাচ্ছি উমার সংসারে, বারুইপুরে। উমা কিভাবে পেয়ারা বাগান সামলে, ঘরকন্যা সামলে, ছেলে মেয়ে মানুষ করে আবার শাড়ির ব্যবসাও করে, সেটা উমার থেকেই জেনে নেব। চলুন আমার সঙ্গে। আসুন দিদি, আসুন দিদি, আসুন। নমস্কার। নমস্কার, বসুন দিদি, বসুন। বারুইপুর মানেই আমরা জানতাম বাগান এবং পেয়ারার বাগান। পেয়ারা বাগান, তোমাদেরও তো বিরাট পেয়ারা বাগান। বিরাট পেয়ারা বাগান মানে এর উপরেই নির্ভর। আচ্ছা, এই পেয়ারা থেকে আমরা ফসল তৈরি করে তাতেই সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করা। তো 35 বছর আগে থেকেই কি এই পেয়ারা বাগান না, ছিল? তার আগে অন্য সবজি চাষ টাস হতো, আর খাজা পেয়ারা চাষ হতো, এখন এলাহাবাদ পেয়ারা চাষ হয়। খাজা পেয়ারাটা কি ছিল গো? সে বড় বড় পেয়ারা, আর এই খোলাগুলো মোটা, ভেতরে দানা টানাগুলো শক্ত টাইপের। আচ্ছা। আর এই এলাহাবাদ পেয়ারা নরম, খাস্তা, খেতে মিষ্টি। তোমাদের এখন পেয়ারা বাগানে কত গাছ আছে? মোটামুটি আমাদের 3-4 বিঘে পেয়ারা বাগান। কত পিস নামাতে পারো একেবারে? বর্ষার সময় ভ্যান, 1 ভ্যান 2 ভ্যান এরকম করে হয়। হ্যাঁ, 7 কুড়ি, 8 কুড়ি, 5 কুড়ি এরকম হয়। এলাহাবাদ পেয়ারা লাগানোর প্ল্যানটা কার, তোমাদের নাকি তোমাদের হাজবেন্ড? আমার হাজবেন্ড। আর তোমরা পেয়ারা বাগানে যেতে কাজ করতে? পেয়ারা বাগানে যেতাম, মানে পেয়ারা পাড়তাম, পেয়ারা বাঁধতাম, এখনো করতে হয়। বাঁধা মানে কি? বাঁধা প্লাস্টিক আছে, প্লাস্টিকের মধ্যে গরমের সময় প্লাস্টিকের মধ্যে খবরের কাগজ কেটে ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে যেদিকে সূর্যের উত্তাপ সেই দিকে খবরের কাগজটা থাকবে, বাদ বাকি খালি থাকবে, কেননা ওই পেয়ারা রোদে পুড়ে যাবে, তার মানে লাল হয়ে যাবে, তার জন্য ওই খবরের কাগজটা দেওয়া, পেয়ারার কালার নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওইটা দেওয়া। এবার অত পেয়ারা তো এইভাবে কাগজ চাপাতে পারে? হ্যাঁ, ওরকম ভাবে বাঁধতে হবে। ওই পেয়ারা বাড়িতে আনলে আবার সেই দড়ি খুলে দিতে হবে, পেয়ারার প্লাস্টিক খুলতে হবে। এই তোমাদের বাগানের পেয়ারা না? হ্যাঁ, এই আমাদের বাগানের পেয়ারা। সত্যি গো, তোমাদের বাগানের পেয়ারা খুব উৎকৃষ্ট, খুব ভালো। পেয়ারা খুব চাহিদা, আমাদের ফোন করে, সকাল হলেই ফোন করে ডাকবে, দাদা পেয়ারা ভাঙবেন তো? যেদিনকে ভাঙা হলো সেদিনকে হ্যাঁ বললাম আজকে পেয়ারা ভাঙা হবে, আর যেদিনকে না হলো বললাম না হবে। এই পেয়ারা থেকে তোমাদের মাসে আয় কত হয়? যেটুকুনি সংসার চালিয়ে বেশি হয় সেটুকুনি ব্যাংকে রাখলো, এই অফ সিজনে সেই টাকা তুলে তুলে আমরা মোটামুটি সংসারটাকে মেনটেন করতে হয়। এবার তোমাদের দুজনের নিজস্ব কি কাজ তোমরা করো? শাড়ির ব্যবসা। সেটা তোমরা কি দুজনে মিলে করো? হ্যাঁ। শাড়ির ব্যবসাটা শুরু করলে কেন? আমাদের নিজেদের একটা সঞ্চয় করবো, 2 জায়ের এরকম ইচ্ছা সব সময়। আর একটা সবচেয়ে বড় কথা, আমার ইচ্ছা দিদিকে নিজের দিদির মতন ভাবি তো। দিদির স্বামী মারা গেলে তারপরে আমার খুব কষ্ট হতো, দিদিকে বলছি 2 জায় আজকে আমরা এক জায়গায় হয়ে 2 জায় ব্যবসা করি, ওই ব্যবসা কিন্তু তুমি ভবিষ্যতে তুমিই নেবে, কিন্তু ওই ব্যবসায় আমি ভাগ বসাবো না। এরকম ধরে দিদিকে সাহস দিলাম, দিদি বলে না আমাকে লজ্জা লাগে, আমি বলি না চলো না, তুমি একা যাবে কেন, তার সাথে তো আমিও যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি শুধু দীপন বাসুকেই আশীর্বাদ করেছিলেন? আপনি প্রমিতা বাসুকে আশীর্বাদ করেননি? ও ঘরে ছিল না। অ্যানিভার্সারির দিন রাতে ও ঘরে ছিল না? কি ব্যাপার, কোথায় ছিল প্রমিতা? আমি তোর পিএ নই, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম না, আমি এবারের মালকিন। চলি। এই মহিলা বেশ ঘোরে,
অনেক কিছু জানেন কিন্তু বললেন না। বইটা আগের দিনও দেখলাম কিন্তু খোলা হয়নি। না, ইনি আমার দিদি নন। কিন্তু গুঞ্জন, উনি তো প্রমিতা বাসু। হতে পারে, একই নামে তো বহু ব্যক্তি থাকে পৃথিবীতে। কি হলো জয়? দিদির বিবাহ বার্ষিকীতে গুঞ্জন, তার মানে এই প্রমিতা বাসু গুঞ্জনের দিদি। অথচ ও প্রমিতা বাসুর ছবিটা দেখে বললো যে প্রমিতা বাসু ওর দিদি নয়। হ্যাঁ বলো। হ্যাঁ গুঞ্জন, তুমি কোথায় আছো? কেন বলো তো? আমি তো জাস্ট আমার বিয়ের ধুতি পাঞ্জাবি কিনতে বেরিয়েছি। তোমাকে আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ইমিডিয়েটলি চলে এসো। একটা হসপিটালের অ্যাড্রেস পাঠাবো, ঠিক আছে? কোথায়? কোন হসপিটাল? কিন্তু কি হয়েছে বলবে তো? ইটস ভেরি আর্জেন্ট গুঞ্জন, প্লিজ কাম ইমিডিয়েটলি। তোমাকে অ্যাড্রেসটা পাঠাচ্ছি। ঠিক আছে, আসছি। নন্দিতা, আমাদের হসপিটালে যেতে হবে, ইমিডিয়েটলি চলে এসো। সাজুদা। হ্যাঁ, কি খবর? প্রমিতাকে একজনকে দিয়ে আইডেন্টিফাই করাতে হবে। কেন? কনফিউশন তৈরি হচ্ছে স্যার, মস্ত বড় কনফিউশন তৈরি হচ্ছে। কিসের কনফিউশন? আমি বুঝতে পারিনি বাঘের ঘরে খগের বাসা। মানে? আমি পরে সব বলছি। গুঞ্জন ভেতরে এসো। দেখো উনি তোমার দিদি প্রমিতা বাসু কিনা দেখো। কি হলো গুঞ্জন? উনি তোমার দিদি প্রমিতা বাসু? না, উনি আমার দিদি নন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুঞ্জন, ভালো করে ওনার মুখটা দেখো গুঞ্জন, উনি তোমার দিদি নন। উনি আমার দিদি নন? তার মানে তুমি বলছো উনি তোমার দিদি নন, তাই তো? না। গুঞ্জন, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? কি লুকোবো? গুঞ্জন, তুমি ভালো করে ভেবে বলো, তুমি কিন্তু মুখার্জি বাড়ির জামাই হতে চলেছো, আমার নন্দাই হতে চলেছো। গুঞ্জন, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? কেন লুকোবো আমি? কি লুকোবো আমি? গুঞ্জন, আপনারা এখানে এত কথা বলবেন না। এক্সট্রিমলি সরি সিস্টার, প্লিজ এক মিনিট। চিরঞ্জিত, বইটা নিয়ে এসো তো। এনো। এটা গুঞ্জন, এই যে বইয়ের মধ্যে এই লেখাটা, এটা তোমার হাতের লেখা তো? হ্যাঁ, এটা তো আমারই গিফট করা বই। এটাই তো দিদিকে দিয়েছি আমি বিবাহ বার্ষিকীতে। কোথায় গিয়ে দিয়েছিলে? ওদের ফ্ল্যাটে গিয়ে দিয়েছিলে নাকি অন্য কোথাও? ফ্ল্যাট তো আমি চিনি না, মানে কোনো অ্যাড্রেস পাইনি। তাহলে? ওর অফিসটা চিনতাম, ওর অফিসে গিয়ে দিয়ে এসেছিলাম। তোমার দিদির সাথে তোমার দেখা হয়েছিল? না, ওর সঙ্গে দেখা হয়নি, ও অফিসে ছিল না। তারপরে আমি ফোন করি, ও ফোন তোলেনি। তারপরে আমিও বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ি আর বেশি সময় ব্যয় করতে পারিনি ওইখানে। তার মানে তুমি বলছো এই গিফটটা তুমি তোমার দিদিকে দিয়েছিলে, এটা প্রমিতা বাসুর গিফট।
কিন্তু গিফটটা এই প্রমিতা বাসুর ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। কি বলছো কি? হ্যাঁ গুঞ্জন, আর সেই প্রমিতা বাসুই এই প্রমিতা বাসু। আমি কিছু বুঝতে পারছি না। জ্যাস, জ্যাস তুমি কি বলছো? সত্যি সত্যি কিছু বোঝা যাচ্ছে না। সাধুদা, বুঝতেই তো চাইছি, মাঝখানে কিছু একটা ঘটে রয়েছে, একটা বড় রহস্য আছে, আর সেই রহস্যটা ঠিক কি সেটাই আমি বুঝতে চাইছি। হ্যালো, তুমি কোথায়? কেন? তুমি এসএমএস করেছো, তুমি জগদ্ধাত্রী বৌদির সাথে দেখা করতে যাচ্ছ, কোনো প্রবলেম হয়েছে নাকি? না, কোনো প্রবলেম হয়নি। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। জগদ্ধাত্রী বৌদি কোথায়? এই তো পাশেই আছে। দেখি একটু ফোনটা দাও তো। কথা বলবে একটু। কে? গরিমা। হ্যাঁ গরিমা, বলো কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে নাকি? গুঞ্জন এসএমএস করলো, তুমি নাকি দেখেছো? হ্যাঁ, আসলে একটা তদন্তের ব্যাপারে। কেন? গুঞ্জন কি করেছে? কি গুঞ্জন তো কোনো অন্যায় করেনি, ও তো ভালো ছেলে। গরিমা গরিমা, আমার কথাটা শোনো। গুঞ্জন খুব ভালো ছেলে, খুব মিষ্টি একটা ছেলে। তুমি তুমি প্লিজ কোনো চিন্তা করো না, জাস্ট একটা শনাক্তকরণের ব্যাপার ছিল, আমি সেই জন্য ওকে ডেকেছিলাম। কি শনাক্তকরণ? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না গরিমা, আমি পরে তোমাকে সব বলছি। বলছি ভয়ের কিছু নেই তো? না গরিমা, ভয়ের কিচ্ছু নেই বললাম তো। টেনশন করো না তুমি, তোমার বরটি খুব ভালো ছেলে গরিমা। ঠিক আছে, রাখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত দামি পাঞ্জাবি তুমি কোত্থেকে পেলে বাবা? কি হলো বলো, কিছু বলছো না কেন? উত্তর দাও। এই আমাকে আমাকে কেমন লাগছে রে? সুন্দর না শাড়িটা? শাড়িটা সুন্দর, কিন্তু তুমি এটা পেলে কোত্থেকে? মা, এই শাড়িটা তুমি পেলে কোত্থেকে? উত্তর দাও। বাবা, এটা তুমি পেলে কোত্থেকে? এত দামি পাঞ্জাবি তুমি কোত্থেকে পেলে? উত্তর দাও, উত্তর দাও। কি এত দামি সালোয়ার, এটা কার? কি হলো মা, এই সালোয়ারটা কার? কথা বলছো না কেন? এটা কার? এই সালোয়ারটা কার? এটা তোর বোনের। এত দামি জামা কাপড় থেকে পেলে তুমি? কালকে বন্ধক দেওয়া সোনার চুড়ি চলে এলো, আবার খাসির মাংস রান্না করে খাওয়াচ্ছিলে, এখন এই পোশাক। কি ব্যাপার বুঝতে পারলাম না। কি হলো? উত্তর দাও। কিছু বলছো না কেন? বাবা, বাবা তুমি এত দামি পাঞ্জাবি পেলে কোত্থেকে? বলো মা, কিছু বলছো না কেন? বলো না। না মানে তোর বাবা। কি কি বাবা? কি কি হলো? উত্তর দাও, উত্তর দাও বাবা, উত্তর দাও। তুমি চ্যাটার্জি গ্রুপের কাছ থেকে টাকা খেয়েছো না? টাকা খেয়েছো? তুমি চ্যাটার্জি গ্রুপের কাছ থেকে টাকা নিয়েছো না? এর থেকে আমাকে মেরে ফেললে না কেন বাবা? মেরে ফেললে না কেন? তোমরা এতটা লোভী হয়ে গেছো, এতটা। আমার তখনই সন্দেহ হয়েছিল, যখন খাবার সময় পাতে খাসির মাংস ছিল, মায়ের হাতে বন্ধক দেওয়া সোনার চুড়ি ছিল, আর এত দামি পোশাক আশাক, শাড়ি, এই পাঞ্জাবি। কত টাকা নিয়েছো? হ্যাঁ, কত টাকা পেয়েছো? আপোষ করার জন্য কত টাকা পেয়েছো বাবা? বলো, বলো আমাকে বাবা, বলো তুমি কত টাকা পেয়েছো? উত্তর দাও, উত্তর দাও বাবা, উত্তর দাও। তোর বাবাকে
কেন বলছিস? হ্যাঁ, কেন বলছিস তোর বাবাকে? তোর যা বলার আমাকে বল। যা নিয়েছি আমি নিয়েছি, আর বেশ করেছি। আমার সন্তানদের জন্য করেছি। আমার সন্তানদের আমি ভালো খাওয়াতে পারি না, আমার সন্তানদের আমি ভালো রাখতে পারি না, ওদের জন্য আমি কিচ্ছু করতে পারি না। তাই যা করেছি আমি করেছি, আমি নিয়েছি। আর কি নিয়েছো? হ্যাঁ, আর কি নিয়েছো? গাড়ি নিয়েছো, ফ্ল্যাট নিয়েছো, কি হলো বলো? বলছো না কেন? গাড়ি, বাড়ি, টাকা পয়সা আর কি নিয়েছো? কি হলো উত্তর দাও মা। কি মিন্টু রিকশাওয়ালা টাকার জন্য বিক্রি হয়ে গেলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তা কি চুক্তি হলো? আমরা এই জমি ছেড়ে দেব, আমরা এই জমি ছেড়ে ডিএস কলোনি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে উঠবো, তাই তো? তারপর ওরা বুলডোজার দিয়ে এই বস্তিটা গুড়িয়ে দেবে, আর সেখানে তৈরি করবে হাসপাতাল। আমরা চারজন ভালো থাকবো, আমরা চারজন ভালো থাকবো, কিন্তু বাকি বস্তির 787 জন রাস্তায় গিয়ে দাঁড়াবে। তাদের খাওয়ার ভাত পাবে না, মাথার ছাদ পাবে না। আমরা ভালো থাকবো, কিন্তু ওরা এইভাবে থাকবে। এটাই তুমি চাও? কি হলো উত্তর দাও, কিছু বলছো না কেন? বলো না। বাবা, তুমি আমাকে মারলে? জি বাবা, জি। তুমি এতটা নিচে নামতে পারলে? তোমরা যা খুশি করো, যা খুশি নাও, ফ্ল্যাট নাও, গাড়ি নাও, তোমরা যা খুশি নাও, আমি আপোষ করব না। কিন্তু আমি এই ডিএস কলোনিতে কোনোদিনও হাসপাতাল তৈরি হতে দেব না। এখানে টাকা উঠবে, বড় বড় বিল্ডিং তৈরি হবে, হাসপাতালে কোটি কোটি টাকা উপার্জন করবে রোগীদের সঙ্গে ব্যবসা করে। আমি হতে দেব না, আমি হতে দেব না। আমি রুদ্রাণী চ্যাটার্জিকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার বাবাকে খুন করতে গেছিল, আমাকে মারতে গেছিল, আমার বোনকে তুলে নিয়ে গেছিল। যে দিনগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না বাবা। আমি স্বপ্ন দেখেছিলাম আইএস অফিসার হব, তোমরাও তো আমার সাথে সেই স্বপ্নটা দেখেছিলে বাবা। তাহলে আজ তোমাদের কত টাকার প্রয়োজন পড়লো যে সেই স্বপ্নটা তোমরা বিক্রি করে দিলে? সন্তানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে বাবা। কেন বাবা, কেন? আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করতে পারবো না বাবা, কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করতে পারবো না। একটা আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো উড়ি, তোর গায়ে মাখানো দূর পথক বন্ধুর ইগলের চোখে দূর, যত দূর দেখবই তত দূর চলবো। কেন লড়াই ছেড়ে দিলে? কেন ডিএস কলোনি চ্যাটার্জি গ্রুপের হাতে তুলে দিলে হাসপাতাল বানানোর জন্য? কেন, কিসের জন্য? শুধুমাত্র একটা ফ্ল্যাটের জন্য, গাড়ির জন্য? কি হবে এসব আইএস ফাইএস পড়ে? এখানে পড়ার দরকারটাই বা কি? যাও যাও, কোনো বড় কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হও, যাও। যেখানে নামি দামি পেপারে দুবেলা বিজ্ঞাপন বেরোয় সেখানে যাও। সঞ্জুদার কোচিং এ তোমার জন্য কোনো জায়গা না, তুমি যেতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ প্রথম দিন আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ তাই তো, খুব ভালো হবে তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স। দেখো খুব ভালো হবে।
ইনফ্যাক্ট আমার মনে হয় তোমার প্রত্যেক দিনের অভিজ্ঞতা খুব ভালো হবে। একটু একটু করে তুমি খুব উন্নতি করবে শিমুল। দেখো, স্কুলের প্রতিটা বাচ্চা তোমাকে কিন্তু খুব ভালোবাসবে, সবার কাছে খুব পপুলার হয়ে উঠবে তুমি। নিজের যোগ্যতায় তো আর চাকরিটা পাইনি। যোগ্যতা? আচ্ছা, একটা মানুষের যোগ্যতা কিভাবে নির্ধারণ করা যায় বলো তো? সে কি কি পরীক্ষায় পাশ করলো তাই দিয়ে তার যোগ্যতা নির্ধারণ করা যায়? শিমুল, তুমি এই যে পড়াতে যাচ্ছ, তুমি ক্লাসে গিয়ে কেমন পড়াবে এবং তোমার সেই পড়ানো তোমার ছাত্রছাত্রীরা কিভাবে গ্রহণ করবে, সেইটা দিয়ে আসলে যোগ্যতা বিচার করা যায়। আমি খুব ভালো করে জানি শিমুল, তুমি এই পরীক্ষাতেও খুব সফলভাবে উত্তীর্ণ হবে। ছাত্রছাত্রীরা তোমাকে খুব ভালোবাসবে, তুমি তুমি ওদের একজন আদর্শ মেন্টর হয়ে উঠবে, তুমি দেখো। আচ্ছা, তুমি কি করে বুঝলে? আমি কি আগে কোথাও পড়িয়েছি, নাকি কেউ তোমাকে এই কথাগুলো বলেছে? তুমি কি করে অ্যাসেস করলে? কিভাবে অ্যাসেস করলাম? দেখো, একটা মানুষকে দেখে না অ্যাসেস করা যায়। এই যে দেখো শিমুল, আমাদের বাড়িতে আমার দিদি, সে তো এতদিন কারুর কথা খুব একটা তোয়াক্কা করতো না, অথচ সে কিন্তু তোমার সব কথা শোনে। আমার বোন তুতুল, হ্যাঁ, তুতুলও তো তোমার সমস্ত কথা শুনে, একটা কথাও কিন্তু তোমার সে অগ্রাহ্য করে না। সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে প্রত্যেকে তোমার সমস্ত কথা শুনে চলে, কেউ তোমার কথা কিন্তু কোনোভাবে অমান্য করে না। কাজেই আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি স্কুলে যাবার পরে ছাত্রছাত্রীরাও ঠিক একইভাবে তোমার সমস্ত কথা শুনবে, তুমি একজন আদর্শ টিচার হয়ে উঠবে ওদের। বলছি, একটু উঠতে পারবে? হ্যাঁ, কিন্তু আমার তো আসলে উঠতে খুব কষ্ট হয় শিমুল। না না, পুরোটা উঠতে বলছি না আমি, তোমায় একটু মাথাটা যদি তোলো। কিন্তু কেন বলো তো? এত কথা বলো না, উঠো তো। দাঁড়া দাঁড়া, আমি সাহায্য করছি। আস্তে ঠিক আছে। ধীরে। না না, কি করছো তুমি শিমুল? না, তুমি একটু চুপ করে থাকবে? এটা তুমি কি করলে শিমুল? আমার মতো একটা নীচ মানুষ, একটা মহাপাতককে তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করলে। তুমি আমাকে আর কতটা লজ্জা দেবে বলো তো? তুমি তো আমাকে জানো, আমি যা করি অন্তর থেকে করি, না হলে করি না। আজ আমি চাকরিতে যাচ্ছি, তোমার স্কুলে চাকরিতে যাচ্ছি, তোমার জন্য যাচ্ছি। সেখানে যদি আমি তোমার আশীর্বাদ না নিই, তোমার পা ছুঁয়ে যদি তোমার প্রণাম না করি, আমার নিজে ধর্মে বাঁধবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাঁদছো কেন তুমি? বুঝেছি, তোমার খারাপ লাগছে না, সেটাই তো স্বাভাবিক। তোমার জায়গায় আমি স্কুলে যাচ্ছি, সেখানে না শিমুল না, বিশ্বাস করো সেই কারণে নয়। তাহলে? শিমুল, আমার খুব খারাপ লাগছে গো। আমার মতো একটা মানুষকে তুমি যে সম্মান দিচ্ছ, যে মর্যাদা দিচ্ছ আমায়, আমি তো কোনোভাবে তার যোগ্য নই। আমি তো খুব ভালো করে জানি আমি কি কি করেছি তোমার সাথে। এসব কথা কি এখন বলা উচিত? তোমার কি মনে হয় এই যে কথাগুলো তুমি বলছো, এই কথাগুলো শুনলে আমি খুশি হব? যখন প্রথম থেকেই সবটা শুরু করছো, তখন শুরু থেকেই সবটা শুরু করো না। পুরনো কথা বলে আর কি লাভ? আর একটা কথা জেনে রেখো। বলো। আমি কিন্তু কোনো কিছুতেই হাল ছাড়বার মেয়ে নই। যেভাবেই হোক আমি তোমাকে সুস্থ করে তুলবই।
শিমুল, একটা সত্যি কথা বলি তোমার, আমার এখন খুব খুব বাঁচতে ইচ্ছে করে, ভীষণ বাঁচতে ইচ্ছে করে গো। মানে এমন নয় যে আমার এটা আগে করতো না, আগেও ইচ্ছে করতো, কিন্তু তখন তো আসলে আমি জীবন মৃত্যু এগুলোর কোনোটার মানে বুঝতে পারতাম না ঠিক মতো। এখন বুঝি, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় আমি যদি আরো কিছুদিন বাঁচতে পারি তাহলে আমি আরো কিছুদিন তোমাকে কাছে পাবো, তোমার সঙ্গ পাবো। আমি তোমাকে সুস্থ করে তুলবই। দেখো, ডাক্তার যাই বলুক না কেন, ডাক্তারের ওপরেও তো ডাক্তার থাকে। আমি দেখো না ঠিক ঠিক তোমাকে সুস্থ করব। এই তো চাকরিতে জয়েন করছি, টাকা পেলেই আমি সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো। কি বলছো রে তুমি শিমুল? হ্যাঁ, কি বলছো? এই টাকাগুলো এইভাবে তুমি নষ্ট করবে? না না, অসম্ভব। তুমি সত্যি খুব বোকা শিমুল। আমি না হয় বোকাই থাকি, এই পৃথিবীতে যদি সবাই চালাক হয়ে ওঠে তাহলে চলবে কি করে? শিমুল, তুমি বুঝতে পারছো না, এই টাকাগুলো এইভাবে খরচা করো না আমার পেছনে, কোনো লাভ হবে না গো। তুমি একটু চুপ করবে প্লিজ? চোখটা মোছো। এইভাবে চোখে জল দেখে যেতে কিন্তু আমার ভালো লাগে না। সরি শিমুল, আমি আসলে তোমাকে আপসেট করতে চাইনি, সরি। দেখো, সরি কিছু নেই। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি, তোমার ভেতরে যে শক্তিটা আছে না, সেটাকে শান দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলীর পারফরমেন্স কেমন হলো? প্রথম ইভেন্ট বলে কথা। শ্যামলী ভালো, ইনফ্যাক্ট একটু বেশি ভালো। আর কি বলছো, বয়স্ক মানুষ তো খুব ভয়ানক। মানে আমরা একা থাকলে হয়তো এতটা সামলাতে পারতাম না। স্যার সবার সামনে আমার প্রশংসা করছেন? সেই একজনের হাই ব্লাড সুগার, তবুও বলছে নাকি ছানার জিলিপি খাবে, আর একজনের তো ওই 5-6টা মোচার চপ খেয়ে গলা জ্বলে যাচ্ছে, তাও বলছে মাটন খাবে। সত্যি অনেকদিন বাদে এরকম একটা উজ্জুতির ইভেন্ট গেল। হ্যাঁ সত্যি ঠাম্মি, আসলে শ্যামলী নাচে গানে খুব বকবক করে, তো বুকে বুকে ওদেরকে যা সামলেছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। সত্যি সত্যি কি আমার কপাল খুলছে মহেশ্বর, নাকি এসবই আমার মনের ভুল, সবই কল্পনা? আবার কে ফোন করছে? এই ক্লায়েন্ট ফোন করছে কেন? খাবার দাবার খেয়ে কিছু হলো না তো কারো? হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে। কি হলো? কি বললো? সব ঠিক আছে তো? আরে ওরা তো আপ্লুত, রান্না বান্নার দারুণ প্রশংসা করলো, বিশেষ করে শ্যামলীর তো খুবই প্রশংসা করলো। বলো বলো সবাই, এবার আমাদের শ্যামলীর একটা ব্যাপার আছে। সে তো আছেই ঠাম্মি, কিন্তু কি বলতো, এইসব দিয়ে তোর ব্যবসা চলবে না। না, এটা একটা ক্লায়েন্ট নির্ভর ইভেন্ট ছিল, তাই শ্যামলী লাইমলাইটে এসছে। তো এইসব নিয়ে তো হইচই করার কি আছে? তৃষা থাকলে থেকে অনেক বেটার অ্যারেঞ্জমেন্ট করতো। দেখ, আজকের ইভেন্টে শ্যামলী যেভাবে একজন প্রফেশনাল এক্সপার্টের মতো কাজ করেছে, দেখ ক্লায়েন্ট হ্যান্ডলিং কিন্তু আমাদের এই জবের একটা ইম্পর্টেন্ট পার্ট, এন্ড শি হ্যাজ ডান আ গ্রেট জব, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আরে বাবা,
তোর পরের প্রশংসা তো থামছেই না। অনি, সারাদিন খেটে খুটে এসেছিস, এক্সস্টেড, জাগিয়ে ফ্রেশ হয়ে নে। শ্যামলী, শ্যামলী মন খারাপ করে না। সব সময় সবার কথা মনে ধরতে নেই। একটা ভালো কাজ করেছো, সবাই কত প্রশংসা করেছে, এটাই তো বড় কথা। আরো ভালো হবে, দেখো আরো ভালো হবে। ঠিক আছে, আমি আসি। দাঁড়ান, সবার সামনে এত প্রশংসা করলাম বলে আবার উড়বেন না বেশি, হ্যাঁ? পা দুটো যেন মাটিতেই থাকে। না মানে বলে দিলাম, আপনাকে তো বিশ্বাস নেই, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিস্তার ফোন বাজছে, তার মানে তো ওই ফোনে স্যারই ফোন করছেন। হঠাৎ ফোন, হ্যালো। থ্যাংক ইউ সো মাচ তিস্তা, ফোনটা রিসিভ করার জন্য। বলুন, কিছু দরকার? দরকার বলতে আপনাকে অ্যাকচুয়ালি একটা থ্যাঙ্কস জানানোর জন্য আপনাকে ফোনটা করলাম। মানে আপনাকে এই কথাগুলো না বললে আমি শান্তি পাচ্ছিলাম না। কি কথা? আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে যে আপনার জন্যই আমি শ্যামলের কথা তলিয়ে ভাবা শুরু করেছি। ইনফ্যাক্ট আপনি বললেন বলেই আমি শ্যামলীকে একটু বোঝার চেষ্টা করছি। তা কি বুঝলেন? পুরোটা যদিও এখনো বুঝে উঠতে পারিনি, তবে আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে মানুষটা বোধহয় অতটা খারাপ নয়। ইনফ্যাক্ট ইন বিটুইন কিছু এমন ঘটনা ঘটে গিয়েছে, সত্যি বলছি, মানে ওনার প্রতি আমার রেসপেক্ট বাড়ছে। দেখলেন তো, অনেক সময় খোলা মনে যদি চেনা মানুষকে বিচার করতে যান না, অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। একদমই তাই। মানে এতগুলো দিন ধরে তো একটা অপরাধী লেন্সে ওনাকে দেখে গিয়েছি, তাই উনি যাই করতেন সমস্ত কিছু অপরাধ বলে মনে হতো। এখন যা দেখছি আর যা ভেবে এসেছি, বুঝতে পারছি যে মানুষটা হয়তো ওই রকম নয়। আপনার জন্যই আমি শ্যামলীকে ভরসা করতে শুরু করেছি। বাহ, এটা তো খুব ভালো খবর, সত্যি ভালো খবর। ঠিক এইভাবে নিজের যুক্তি বুদ্ধি কাজে লাগিয়ে আরো খোলা মনে মানুষটাকে আরো জানবার চেষ্টা করুন। দেখবেন হয়তো একদিন ওই মানুষটার সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে। জানি না কি হবে, তবে আপনাকে এই কনফেশনটা করে আমার ভালো লাগছে। Again, thank you so much for taking this call. ভালো থাকবেন। এটা কি হলো মহেশ্বর? না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের মিশনের জন্য তুমি রেডি তো মিলি? আমি রেডি রিঙ্কুদি, কিন্তু আজ যেটা করতে চলেছি সেটার জন্য তুমি পরে রিগ্রেট করবে না তো? তুমি কি আরেকবার ভেবে দেখবে? না মিলি, আমি আর কিচ্ছু ভেবে দেখতে চাই না। দেখো রিঙ্কুদি, আমরা যদি একবার এগিয়ে যাই আমরা কিন্তু আর ফিরে আসতে পারবো না। তুমি শিওর তো?
এতদিন যা হয়েছে সেগুলো নিয়ে তো সবসময় রিগ্রেট করেছি মিলি। অর্জুন আমার ভাই, তবুও দেখো ওর জন্য আমি কখনো কিচ্ছু করতে পারিনি। আর চন্দ্রা অনুজের স্ত্রী, আর আমি আমার ছোটবেলায় কতটা সময় ওর সাথে কাটিয়েছি, ওর জন্যও কিছু করতে পারিনি। এই সব কিছুর জন্য আমি সারা জীবন রিগ্রেট করেছি মিলি। এতগুলো ঘটনা পর পর ঘটে গেছে, প্রতিবাদ করার চেষ্টা করেছি, ইচ্ছেও ছিল, কিন্তু পারিনি। রিঙ্কুদি, তুমি বম্মা তোমরা যখনই সময় পেয়েছো তোমরা কিন্তু ওর জন্য দিদি ভাইয়ের পাশে থাকার চেষ্টা করেছো। যখন পুষ্পেন্দু কাকু চলে গেলেন তখন আমি কতটাই বা বড়। বাবা অর্জুন, চন্দ্রা, কাকিমা সবাইকে বের করে দিয়েছিল জানো, কিন্তু আমরা ছোটবেলায় তো সবাই কি আনন্দ করে সময় কাটিয়েছি। রাহুল আর অনুজ না বরাবরই একটু অন্যরকম ছিল জানো। অনুজ সারাক্ষণ এটা ওটা ভুলভাল কাজ করতো, আর রাহুল তো ছোটবেলাটা পুরোই অর্জুনকে হিংসে করেই কাটিয়ে দিল। কিন্তু আমাদের বন্ধুত্বটা অটুট ছিল, আমরা সবাই একসাথে হই হই করেই থাকতাম। তারপর হঠাৎ দেখলাম যে বাবা কেমন লোভী হয়ে উঠেছে, সবকিছু আত্মসাৎ করে নেওয়ার একটা প্রবল ইচ্ছে বাবাকে গ্রাস করছে। এই বাবাকে আমি চিনতাম না মিলি, এই বাবাকে যখন দেখলাম আমার হঠাৎ ভয় করতে শুরু করলো জানো। আমি দেখেছি মা কতদিন বাবাকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, কাকুও চেষ্টা করেছে কিন্তু সবাই ফেল করে গেছে। আর বাবাকে একটু একটু করে লোভ গ্রাস করতে থাকলো, আর সেই লোভের শিকার হলো পুষ্পেন্দু কাকু আর অর্জুনরা। একটা ব্রাইট ভালো ছেলে হয়ে গেল অর্জুন গুন্ডা। পাস্টের কথা তো ভাবলে শেষ হবে না বলো, ওসব কথা তো আর ভেবে লাভ নেই। কিন্তু আমি না তাও বলি, উনি তো তোমার বাবা, তাই। বাবা তো এখনো থেমে থাকেনি মিলি, এই কদিন আগে অনির্বাণের ওপর অ্যাটাক করিয়েছে। বাবা নিজের মেয়ে জামাইকে পর্যন্ত ছাড়ছে না। নিজের বাবার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই কাজটা আমায় করতেই হবে মিলি। তাতে হয়তো পাপের খরাটাই একটু হলেও কম হবে। আমি সত্যি আর কোনো বেটার উপায় পেলাম না রিঙ্কুদি। তুমি যা করছো একদম ঠিক করছো মিলি। নিজের মনের মধ্যে কোনো দ্বিধা রাখবে না, এর থেকে বেশি ঠিক কাজ আর কিছু হতেই পারে না। সবাইকে ডেকে নিয়ে এবার চলে আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আপনাদের সবাইকে আমার একটাই কথা বলার, আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাচ্ছি। আর অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য রিঙ্কুদি তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমাদের সবাই মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু কেউ ভয় পেয়ে মিথ্যে কথা বলবো না। মিশন কমলেশ রায় বর্মন, এই মিশনটায় যাওয়ার আগে আমাদের সবাইকে একটু কথা বলতে হবে, কয়েকটা ব্যাপার আপনাদেরকে বুঝে নিতে হবে। মন দিয়ে শুনবেন সবাই। সবাই রেডি? মিশন কমলেশ রায় বর্মন। প্রাপ্যটা বুঝে নিতে এসেছি। আমাদের ওভারটাইমের টাকা মেরে, অনাথ আশ্রমের ওষুধ ঝেড়ে বেচে, ক্যাশ থেকে টাকা চুরি করে পুষ্পেন্দু বাবুর কাছে সবাইকে ফাঁসিয়ে দিয়ে আপনি অনেক টাকা আত্মসাৎ করেছেন। আমাদের পাই পয়সার হিসেব চাই। তোমরা ভেতরে ঢুকলে কি করে? সারা জীবন তো গার্ড নিয়ে ঘুরেছেন আর গরিবের পেটের ভাত মেরেছেন। এখন আর এসব হবে না, আপনার দিন শেষ। আজ আপনাকে পেয়েছি কমলেশ রায় বর্মন, সব টাকা গুনে গুনে নেব। টাকা
আমার কাছে তো কোনো টাকাই নেই, কি তোমরা গুনে গুনে নেবে? আশ্চর্য! কোথায় যাচ্ছে? আর কি হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনারা তো কেউ আমাকে বিশ্বাস করেন না, কিন্তু এই যে আমার স্ত্রী সুচেতা, একে তো বিশ্বাস করেন। হ্যাঁ সুচেতা, বলে দাও তো আমার কাছে কি টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই, আমি ব্যাংকরাপ্ট হয়ে গেছি, আমি দেউলি। আর সুচেতা বলো, বলো আমার কাছে কোনো টাকা নেই। শোনো শোনো সুচেতা কি বলছে শোনো। আমাদের কাছে খবর আছে আপনি এক শেখের কাছে 1 কোটি টাকায় কোম্পানি বেচেছেন। শেখ? ও তো ফেক। পুষ্পেন্দুর ছেলে অর্জুন বহুরূপী আমাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে, আমার কাছে কোনো টাকা নেই। আমাদের টাকা চাই, জমানো পুঁজি ভাঙতে হলে তাই দিন, কিন্তু আমাদের টাকা চাই। টাকা চাই, টাকা দিতে হবে। কি করছেন? অর্জুন গুন্ডা সবকিছু জেঠুমনির থেকে লুট করে নিয়ে গেছে, বিশ্বাস করুন। তুমি 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 কি করে জানলে? চলো উপরে চলো। যাও, কেউ তোমরা উপরে যাবে। আমি একবার আমার সাথে এসো। রাহুল, কৌশিক, অনুজ, ধরে করে একটা ছেলেকে যদি কাজের সময় পাওয়া যায়। প্লিজ আপনারা থামুন। কি করছেন? আমি কথা বলছি। জেঠুমনি এখন যদি ওদেরকে টাকা না দেওয়া হয়, ওদের কিন্তু থামানো যাবে না। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, বিশ্বাস করো, কোনো টাকা নেই। এরকম আপনি আমাকে দিন, আমি গিয়ে নিয়ে এসে দিচ্ছি। চাবিটা দিন আমাকে। না তুমি আরে বাবা আমাকে দিন। খুব সাবধান। আমি নিয়ে আসছি। খুব সাবধান। আমি নিয়ে আসছি। ও গেছে, আপনারা কেউ যাবেন না, কেউ যাবেন না, দাঁড়িয়ে থাকুন, একদম দাঁড়িয়ে থাকুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। May I come in, sir? Yes, come in. হ্যাঁ স্যার বলুন। রিসেপশনিস্ট ম্যাডাম বললেন সকালে আপনি যে ফাইলটা দিয়েছিলেন সেই ফাইলটা নিয়ে আসতে, কিন্তু আপনি তো সকালে আমাকে কোনো ফাইল দেননি স্যার। এইনি? আমার মনে হলো আমি আপনাকেই বোধহয় ফাইলটা দিয়েছি, মেবি হয়তো অন্য কাউকে ফাইলটা দিয়েছি। আপনি প্লিজ বসুন। না স্যার বলুন। আমি আপনাকে বসতে বললাম তো একবার। আমার ওদিকের কাজ এখনো শেষ হয়নি স্যার। বিইং আ বস, আমি যখন আপনাকে একবার বসতে বলেছি তখন আমার মনে হয় আমার কথাটা আপনার শোনা উচিত। কি হলো, তো দূরে গিয়ে বসলেন যে? স্যার ঠিক আছে, আপনি বসতে বললেন, আমি বসেছি। এখানে এসে বসুন। কি আশ্চর্য স্যার, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন না, আমি শুনতে তো পাবো। আমার আর কিছু বলার নেই, আপনার কিছু করার আছে। হ্যাঁ? বুঝতে পারলেন না তো? এই যে দুটো থালা আমি এখানে সাজিয়ে বসেছি, এটা নিশ্চয়ই আমি আমার একার জন্য করিনি। মাফ করবেন স্যার, আমি একজন সামান্য কর্মচারী। আপনার কেবিনে আপনার সঙ্গে রোজ রোজ বসে খাওয়ার মতো অভ্যেসে আমি নিজেকে প্রশ্রয় দিতে রাজি নই স্যার। আপনি না বড্ড বেশি কথা বলেন, জানেন? খেয়ে নিন এসে। বললাম তো আমি খাবো না স্যার। সরি, আপনি প্লিজ আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। রাগ করেছেন? রাগ কেন স্যার? না, আমি আপনার সঙ্গে একটু মিসবিহেভ করে ফেলেছি। আপনি বস, আপনার কর্মচারীর প্রতি আপনার যখন যেরকম মনে হবে আপনি তখন সেরকম ব্যবহার করতেই পারেন। এটা আপনি আমায় ঠুকলেন তো? দেখুন, আমি ওরকম ধরনের মানুষ নই। হ্যাঁ,
আমার মেজাজ খারাপ থাকলে যদি কেউ একটা বিষয় নিয়ে আমাকে বারবার ন্যাক করে, একই কথা বারবার বলে, তখন আমি একটু রেগে যাই বটেই। কিন্তু সবাই এটা জানে যে আমার মেজাজ ভালো থাকলে আমি একদম অন্যরকম একটা মানুষ। ঠিকই তো, আপনি বস, আপনার মেজাজের তার মতো হতেই পারে স্যার। আবার আমায় ঠুকে ঠুকে কথা বলছেন? সেটা আপনার ধারণা স্যার, আমি কেন আপনাকে ঠুকে কথা বলতে যাব? এত বড় স্পর্ধা আমার নেই স্যার, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি একদম ঠিক বুঝছি, যেটা সত্যি আমি সেটাই বলছি। স্যার, একজন বসের যেরকম হওয়া উচিত আপনি ঠিক সেরকমই, আর আমি আপনাকে সেই চোখেই দেখছি। সকাল থেকে একটা পার্সোনাল কারণের জন্য আমি আপসেট ছিলাম, আর এই পার্সোনাল কারণটা যতদিন পর্যন্ত আমার লাইফ থেকে রেডিকেট না হচ্ছে এটা চলবে। তার জন্য আমার অফিসের স্টাফদের মাঝে মধ্যে আমার এই ব্যবহারটা সহ্য করতে হবে। এখন অফিস বলতে আমার কাছে এই অফিস ছাড়া আর কিছুই নেই, জানেন তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একই কথা বারবার বলে যাচ্ছি কারণ এই একই কথাই আমি বিশ্বাস করি। ঠিক আছে, চলুন এবার খেয়ে নেবেন, আসুন। আমি খাবো না স্যার। আমার না খুব খিদে পেয়েছে, সমস্ত খাবার আমি সাজিয়ে বসেছি, আপনি যদি না খান আমারও খাওয়া হবে না। সেটা আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। মানে আমি না খেলে আপনার কিচ্ছু এসে যায় না, তাই তো? কিন্তু আপনি তো এই সমস্ত খাবার আমার জন্য নিয়ে এসেছেন যাতে আমি খাই। হ্যাঁ, আমি এনেছিলাম, কিন্তু সেই প্রসঙ্গে এখন আমার আর কোনো বক্তব্য নেই স্যার। ওকে ফাইন, আমি তাহলে এক কাজ করছি, আমি টোস্ট আর স্যুপ খেয়ে নিচ্ছি। এই খাবার না খেলে যে আমার ভাত হজম হবে না তা তো নয়। আমি ব্রজকে বলে দিচ্ছি এই সব খাবার এখান থেকে নিয়ে চলে যেতে। আপনি খাবেন না, তাই তো? সে কথা তো পরিষ্কার হয়ে গেল স্যার। খুব জেদ না আপনার? অবশ্য আমি করেছি, আপনার সাথে আমি মিসবিহেভ করেছি। সরি বললেও কি কোনো কাজ হবে না? আই এম সরি রাই, আমি ভুল করেছি। স্যার, আমার এটাতেই আপত্তি, আপনি আমার মতো একজন সাধারণ কর্মচারীকে সরি বলতে পারেন না স্যার, আর আপনি বলবেনও না। আপনি তো কোনো অন্যায় করেননি, মানে কোনো বসই কখনো অন্যায় করতে পারে না, বরং কর্মচারীর কাজই বসের কথা মাথার নিচে করে শুনে যাওয়া। স্যার, বলছি এই সমস্ত খাবারগুলো তুমি জল নিয়ে আসোনি তো? মানে খাবারগুলো দিয়ে গেছে অথচ জল নেই। স্যার তোমাকে জলের জন্যই বলেছিলেন। ও সরি স্যার, আসলে এই স্যারের বোতল আলাদা, ঠান্ডা জল ছাড়া স্যার খান না। আমি এক্ষুনি ফ্রিজ থেকে নিয়ে আসছি। এটা কি হলো? সাজিয়ে যখন ফেলেছেন খাবারটা খাওয়ার জন্য তখন খেয়েই নিন। আমি তো একা খাবো না। কেন বলুন তো? হঠাৎ আমাকে সঙ্গে নিয়ে খাওয়ার ইচ্ছে কেন করছে আপনার? কারণ খাবারগুলো আপনি এনেছেন। শুধু সেই জন্যই? ইয়েস। কিন্তু খাবারগুলো তো আমি আপনার জন্য এনেছি। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি কিছু খেয়ে আসেননি। আপনি ফেস রিড করতে পারেন নাকি? করতে পারি যে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। নিন, খেয়ে নিন, চলুন। আর কতবার সরি বলবো বলুন তো? দেখে তো মনে হচ্ছে যে খাবারগুলো বেশ ভালোই হয়েছে। যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হয়নি। কেন? মন দেননি নাকি তারা ছিল? মনও দিয়েছিলাম, তারাও ছিল না। তাও যতটা ভালো হওয়ার কথা ছিল হয়নি বোধহয় অতটা ভালো। ওটা আপনার বিনয়, আপনি রাখুন তো। আপনার বিনয় আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে, যথেষ্ট ভালো হবে খেতে। স্যার, আপনার জল। ব্রজ। হ্যাঁ স্যার। আমরা সব খাবার বেরিয়ে নিয়েছি, তুমি এই বক্সগুলো প্যাকেটে নিয়ে চলে যাও। আচ্ছা স্যার। ওটা কি দেখি, আমাকে দাও। না না, কিছু না স্যার, এটা আমি দেখতে চেয়েছি, দয়া করে ওটা আমাকে দিন প্লিজ, দিন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি তোমার থেকে শিখবো। মিতা ম্যামের অফিসে, বাড়িতে, এই বাড়িতে কি কি করেছো সব ভুলে গেছি ভেবেছো? তোমার না মুখে আঠা লাগিয়ে বসে থাকা উচিত। তুমি একজন আউটসাইডার। এই বাড়ির কোনো বিষয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই। আর যেই বাবা আর মিতা ম্যামের বিষয়ে তুমি কথা বলছো, সেই বাবা আর ঠাম্মি না চাইলে তোমার এখানে থাকা হতো না। তাই আমি আউটসাইডার? সুযোগ পেলে তো তুমি সবাইকে আউটসাইডার বানিয়ে সবকিছু ভোগ করবে। বেবস, একদম চুপ। আর একটা বাজে কথা তুমি তিতিরকে বলবে না। কেন? আমি কেন চুপ করব? খুব তিতির তিতির করছো। তোমাকেও দুদিন বাদে না আউটসাইডার বানিয়ে রেখেছে, তুমি দেখে নিও। ঠিক আছে, আমি আউটসাইডার তো, আমি আউটসাইডার। ফাইন, আমি যখন আউটসাইডার আমি তখন থাকবো না এই বাড়িতে। এই কোথায় যাবে তুমি? কোথায় যাচ্ছ? তোমাকে সেটা জানতে হবে না আমি কোথায় যাব না যাব। এতক্ষণ তোমার সামনে দাঁড়িয়েও আমাকে অপমান করলো, তুমি কিন্তু কোনো কথা বললে না। অবশ্য বলবে কেন? যখন তুমি একা ছিলে, তোমার একাকিত্ব কাটানোর জন্য তুমি আমাকে এনেছো। আমাকে তুমি পোষ্য বানিয়ে এনেছো। পোষ্য ছিলাম না আমি? পোষ্যই যদি বানানোর থাকতো তাহলে তুমি একটা কুকুর আনতে পারতে। আমাকে কেন এনেছো? আর নাটক করো না। অনেক নাটক করেছো। তোমরা যা ব্যবহার করেছো, এই ব্যবহার কেউ কোনো বাড়ির কুকুর বেড়ালের সাথেও করে না। এটাই খুব স্বাভাবিক। এখন তোমার ভরা সংসার, তোমার ছেলের বউ নিয়ে তুমি খুব সুখে সংসার করছো। বিপসকে এখন বিপসকে হাঁটা না, বিপসকে। অবশ্য তোমার মতো মহিলার থেকে কি বা আশা করব? বয়স তো কম হলো না। এই বয়সে বিয়ের পিড়িতে বসতে লজ্জা করছে না তোমার? স্বীকার করে নাও না মম, যে তোমারও লোভ লালসা কোনো কিছু কম নেই। একদম চুপ। তোমার এত বড় মিতা ব্যানার্জি আর তিতিরকে তুমি যা খুশি তাই বলে চলে যাবে, ওদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমি উপর থেকে আস্তে আস্তে সবটা শুনেছি। পায়ে হাত দিয়ে ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা আমি চাইবো না। ক্ষমা না চাইলে বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। শোনা, ছেড়ে দাও। এমনিও বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল, কি যেতে দাও। রিয়েলি হয়ে গেল, যাও। ও যাওয়ার আগে ক্ষমাটা চেয়ে যাও। ক্ষমা চাও। পুরো কেস দিয়ে দিল। বাড়ি ছেড়ে গেলে তো আমি পুরো কেস খেয়ে যাব। এতক্ষণ তো জাস্ট নাটক করছিলাম, তো পুরো বুমেরাং করে দিল। সত্যি যদি ক্ষমা না চাই, আর তাহলে যদি বের করে দেয়? বিপস, আমার এক কথা বেশিবার বলতে ভালো লাগে না। আর একবার বলবো, যদি না শোনো তাহলে আমি যে কি ব্যবস্থা নেব সেটা তোমার কোনো ধারণা নেই। সোমরাজ ব্যানার্জির আসল রূপটা তুমি এখনো দেখোনি। সোমরাজ কিন্তু মাঝে মাঝে বেশ চমকে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো আছেন? খুব ভালো আছি। তিতির এমন একটা খবর দিল যে না এসে পারলাম না। আর বলবেন না, তিতির যা শুরু করেছে, কি বলি শুরু করেছে সব নিয়ে একদম তিতিরের তো একটা বাহানার দরকার, তাহলেই হয়েছে। না, ওষুধটা খাও। তিতির, চারিদিকে এত উৎসবের মেজাজ, সবাই এত হই হুল্লোড় করছে, তোমার মুখটা এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? না ওরে বাবা, এইসব আবার কি? কে নিয়ে এলো এইসব জিনিসপত্র? ও আপনি এনেছেন? মা দিদির কথাটা কি বলছিল? দিদি মাকে ফোন করেছে। হ্যাঁ দোয়েল, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে বলো। দোয়েল মানে তুমি দিদির সঙ্গে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ দোয়েল, দোয়েল একটু এক সেকেন্ড দাঁড়াও, তিতিরও আছে, আমি স্পিকারে দিচ্ছি। হ্যালো হ্যালো জয়, আমি
বেরিয়েছি। তীর্থে? তীর্থে মানে? ঠাকুর দর্শনে। আসলে হঠাৎ করে এমন মন টানলো, তাই আর কাউকে কিছু না বলে কোনো দিকে না তাকিয়ে তীর্থে চলে এলাম। কি বলছিস কি দিদি তুই? তুই কোথায় আছিস? কিভাবে গেলি আমি বুঝতে পারছি না, কি হয়েছে? গয়া গেছিলাম রে। ওখান থেকে বেনারস এলাম। এখন অবশ্য বেনারসেই আছি। কাশী বিশ্বনাথের মন্দির দেখে দেখে ভাবছি বৈষ্ণো দেবীর মন্দিরে যাব, তারপর ওই আরো কিছু ধাম ঘুরে তীর্থ শেষ করে বাড়ি ফিরবো। তোরা একদম চিন্তা করিস না, বুঝলি? দিদি এত দূরে একা একা তীর্থে চলে গেল, কেমন যেন লাগছে। এখন জয়দাকে ফোন করেছে, মাকে ফোন করে বলেছে, আমায় ফোন করলো না কেন? দিদি কি সত্যি তীর্থে গেছে? দিদি, তোমার দিদি আমার কাছে দোয়েলের ভয়েস স্যাম্পল নিয়ে আমি এআই এর সাহায্যে দোয়েলের গলা নকল করে তোমাদের শোনাচ্ছি। কি হলো, আবার চুপ করে আছে কেন? কি চিন্তা করিস না মানে এটা কি? তুমি চলে গেলে কাউকে কিছু না বলে? আচ্ছা শোনো না, বলছি আমার পরের জায়গায় যাওয়ার ট্রেনের সময় হয়ে এলো, আমি এখন রাখছি, কেমন? মানে হ্যালো, বলছি জয়, দোয়েল কি বললো, কোথায় গেছে? কোথায় গেছে মানে? আমার তো শেষবার আপনার সঙ্গে কথা হলো, আপনি বললেন ঘাটালে আছে, এখন বলছে তীর্থে চলে গেছে। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কবে ফিরবে, আমি বুঝতে পারছি না। জয়দা বলছি যে এটা নিয়ে এত চিন্তিত হয় না, বললো তো গেছে, ওর মন টেনেছে চলে গেছে। জানোই তো ঠাকুরের কেমন ভক্ত, এসব বাদ দাও এখন। আমি বাদ দিয়ে দেবো? ঠাকুরের ভক্ত বলে কাশী বিশ্বনাথ চলে যাবে, এরপরে বলছে বৈষ্ণো দেবী যাবে। জয়দা একটা কাজ করো তুমি, বুঝলে? তুমি আমাকে যে নাম্বারটা থেকে ফোন এসছে একবার নাম্বারটা দাও তো। জয়দা নাম্বারটা দাও। পাঠালাম, তুমি দেখো। দিদি এই নতুন নাম্বারটা কোথায় পেল? আগের নাম্বারে তো যোগাযোগ করা যাচ্ছে না, এই নাম্বারটা খতিয়ে দেখতে হচ্ছে তাহলে। দিদি কি প্রবলেমটা কোথায় বলো তো? কিছু না, কি আমার আউটসিঙ্ক লাগছে। যাই হোক, তুমি যাও, কথা বলো ওনার সাথে, এসছেন, আমি দেখি কিছু খাবারের বন্দোবস্ত করি। প্লিজ যাও, অ্যাটেন্ড করো, যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি দিদি দরজা খোল দিদি। পিকলু আমি আসছি ভাই, চিন্তা করিস না, কিচ্ছু হবে না তোর। দিদি আমাকে বাঁচা, দিদি দিদি আমাকে বাঁচা, দিদি দিদি ওরা আমাকে মেরে ফেলবে, দিদি আমাকে বাঁচা, দিদি দিদি। পিকলু আমি আসছি। পিকলু খবরদার পড়া, দত্ত বাড়িতে এর আগে অনেক বিপদ এসেছে, আর নতুন কোনো বিপদ আমি তোমাকে ডেকে আনতে দেবো না। এই দরজাটা তুমি খুলবে না। মা আমাকে যেতে দিন মা, পিকলুর খুব বিপদ মা, প্লিজ আমাকে যেতে দিন মা। এ দিদি, বাবা আমাকে যেতে দিন মা, ওর বড় ক্ষতি হয়ে যাবে, পিকলুর ক্ষতি হয়ে যাবে মা, প্লিজ যেতে দিন। কি হয়েছে বর্ণা? দাঁড়াও দাঁড়াও, ওই জলটা খাও, দাঁড়াও। আমি কি দেখলাম জক্কু দাদা? আমি কি দেখলাম? জল খাও, জল খাও, আস্তে আস্তে। তুমি ঠিক আছো? নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ সৃজন, ওই ভয়ঙ্কর খারাপ একটা স্বপ্ন দেখলাম, একটা দুঃস্বপ্ন দেখলাম। পিকলু সৃজন। বর্ণা তুমি অযথা টেনশন করছো, পিকলুর কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাকে বলো, কি স্বপ্ন দেখেছিলে তুমি, বলো। এক্ষুনি রিং হয়ে গেল, আমার সুইচ অফ বলছে।
সৃজন, সৃজন ডেফিনেটলি কোথাও একটা গন্ডগোল রয়েছে। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, কিছু একটা করতেই হবে আমাদের। কিন্তু তুমি কি করবে বলে ভাবছো? হ্যাঁ, কি করব? শাশ্বত, তুমি থাকো কোথায়? আরে আমার বাড়ি কসবা গো দিদি। ও কসবা, তাহলে তো দূরে না কাছে? হ্যাঁ, একদম সামনে। শাশ্বতর বাড়ি কসবাতে বললো না? তুমি এখন শাশ্বতর বাড়িতে যাবে? হ্যাঁ সৃজন, যদি ওখান থেকে কোনো ক্লু পাই। পর্ণা, একবার ভেবে দেখো, এটা ঠিক হবে না। দেখো, তুমি অনুমানের ভিত্তিতে এসব কথা বলছো যে ওরা বিপদে পড়েছে, আর এইসব কথা ভেবে আগে কনফার্ম না হয়ে তুমি বাড়ির লোককে ব্যতিব্যস্ত করবে, সেটা কি ঠিক হবে? না সৃজন, আমি স্বপ্নে দেরি করে যে ভুলটা করে ফেলেছি, বাস্তবে সেটা করে আর পস্তাতে চাইছি না। সন্দেহ যখন আমার একবার হয়েছে, তখন আমাকে যাচাই করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পোয়াতি মেয়ে মানুষ। আরে বাবা, তোমাকে যে আমি অফিসে যেতে দিচ্ছি না, সেটা তোমার 14 পুরুষের ভাগ্যি ভালো। এবার একদম আমার মাথা গরম করাবে না। ওইসব কি লেবু লঙ্কাপুর, কোথাও যেতে হবে না তোমাকে, ব্যাস। মা, লেবুখালীপুর? হ্যাঁ, ওই লেবুখালীপুর, লেবু লঙ্কাপুর, যাই হোক, ওখানে তুমি যাবে না, বলে দিয়েছি আমি। যেতে আমাকে হবেই মা। অদ্ভুত মেয়ে তো তুমি। এত জেদ কেন? তুমি এত অবাধ্য কেন বলো তো? আপনি কেন বুঝতে পারছেন না? আমার ভাইটা ওখানে আটকে রয়েছে, ও বিপদের মধ্যে রয়েছে মা। যে আসছে তার কথা ভেবে যারা বিপদের মধ্যে এখন রয়েছে, আমি তাদেরকে ছেড়ে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন মা, পিকলুকে উদ্ধার করতে হবে, যেতেই হবে। মা, মা প্লিজ প্লিজ, তুমি আর অমত করো না। দেখো, পর্ণার সঙ্গে আমিও একমত। এই মিষ্টি, আগে থেকে বিপদ বুঝলে কে ওকে যেতে দিত বলো তো? তাছাড়া দেখো, ওর মন মানে ওকে চেয়েছিল এত দূরে চাকরি করতে যেতে। নিশ্চয়ই চাকরিটা ভালো ছিল, তার জন্যই তো ও গেছিল। আর বিপদ বুঝলে ও কি কখনো যেত নাকি এত দূরে চাকরি করতে? সেই তো মা, বিপদ কি কেউ জেনে শুনে ডাকে বলো? বাবার বেলায় কি হলো বলো তো? হ্যাঁ শোন বাবু, পাকা মোটা কিন্তু তোর বাবাও মেরেছিল। হ্যাঁ, একটা লোকের চারদিকে মাথা গেলে যা হয় তাই হয়েছে। ভাগ্য আমাদের ভালো, সেই জন্য আমরা বেঁচে গিয়েছি। মা প্লিজ, মা ভাগ্যের ওপর সবটা ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে বাবাকে ফিরিয়ে আনতে পারতাম আমরা। কেন এসব কথা বলছো তুমি, আমি বুঝতে পারছি না। পর্ণা যদি না যায় আর যদি পিকলুর কিছু একটা হয়, তার দায় তুমি নেবে মা? না না সৃজন, এরকম বলো না। পিকলুর কিচ্ছু হবে না, আমার পিকলুর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না। পর্ণা, এই বন্যা, বন্যা এরকম ভাবে কান্নাকাটি করো না গো। এই সময় না এইভাবে কান্নাকাটি করতে নেই। মিসদি, ও মিসদি, তুমি এরকম করো না। বন্যাকে যেতে দাও। ওর মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। ওর ভাই ওখানে আটকে আছে, ওর মন এখানে টিকবে না মিসদি। উল্টে ওর যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার ওকে নিয়ে কোনোদিনই কোনো মাথা ব্যথা ছিল না। শোনো, এটা আর ওই মেয়ে কবে আমার কথা শুনেছে বিয়ের পর থেকে? কিন্তু বাবুর তো বাবু আসছে, আমাকে তো তাকে সামলে সুমলে রাখতে হবে নাকি? না, চললেন উনি জলে জঙ্গলে, পোয়াতি মেয়ে মানুষ। তারপর একটা যদি বিপদ হয় তখন? মা, মা পর্ণা তো একা যাচ্ছে না, আমি তো যাচ্ছি ওর সঙ্গে। মা তুমি চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না, ও ঠিক থাকবে। আর পিকলুকেও আমরা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবো। কার মেসেজ? কিসের মেসেজ? অফিসার মেসেজ করেছে, ওই পিকলুর লাস্ট কলটাকে ট্র্যাক করে লোকেশনটা পাঠিয়েছে। বেশ, তাহলে আর দেরি করা যাবে না, কাল ভোর ভোরই আমরা বেরিয়ে পড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি 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 বললেন? আমার উপর অ্যাটাক হবে? হোক না, আমিও দেখছি আপনারা কি করতে পারেন। গাড়ি বের করতে বলেছিলাম, বেরিয়েছে? ম্যাডাম,
আজ প্লিজ বাইরে বেরোবেন না। ওই মন্টু আর মন্টুর লোকজন কিন্তু আপনার উপর নজর রাখবে। আজকে আমাকে বেরোতেই হবে। ম্যাডাম, আপনি যতক্ষণ অফিসে আছেন ততক্ষণ সেফ রয়েছেন। বাইরে বাউন্সার নিয়ে গেলেও বিপদ থাকবে। আমি বরঞ্চ পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করছি। আরে দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু হবে না। যারা গর্জায় তারা বর্ষায় না। তার মানে এই ম্যাডাম সত্যিটাকে সামনে আনার চেষ্টা করে, এনাকে দিয়ে কাজ হবে। হ্যাঁ, ওটা কিন্তু কথাটা বলে নিও। হ্যাঁ ম্যাডাম, একটু চা এনেছিলাম, খেয়ে যান না। এখন তো সময় নেই, পরে খাবো। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম শুনুন, ম্যাডাম ম্যাডাম এ কি, কে তুমি? ম্যাডাম, আমি ফুলকি দাস। আপনার সঙ্গে আমি একটাই কথা বলতে চাই। আপনাদের খবরের কাগজে একটা খবর ছাপা হয়েছে। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি! ম্যাডাম, ম্যাডাম আমি কোনো চোর ডাকাত গুন্ডা নই, বিশ্বাস করুন আমাকে। আমি এই অফিসে ঢোকার জন্য চাওয়ালা সেজেছি। কি চাও তুমি? একটা খবর শুধু আপনাদের খবরের কাগজে আপনাকে ছাপাতে হবে। বক্সের রোহিত রায় চৌধুরী যে নির্দোষ, এটা না ছাপালে যে স্যারের বদনামটা ঘুচবে না। ম্যাডাম, কে রোহিত রায় চৌধুরী? আসুন 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 আসুন। ম্যাডাম, আপনি কেবিনে চলুন। আমার মনে হচ্ছে মেয়েটি মন্টু মস্তানের গুপ্তচর হবে। না না ম্যাডাম, আমি কোনো গুপ্তচর নই। আমি ফুলকি। রোহিত রায় চৌধুরী হলো আমার স্যার। আমরা বক্সিং করি, সেখানে স্যারকে একটা মিথ্যে বদনামে ফাঁসানো হয়। জিয়া ব্যানার্জি বলে একটি বক্সারকে নাকি স্যার শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। সব মিথ্যে ম্যাডাম, সব মিথ্যে। আদালতে সেটাই বলেছে। ছাড়ুন, ছাড়ুন, আমি কোনো চোর ডাকাত নই। ছাড়ুন আমাকে, আমি ফুলকি। আমি একটা খবর ছাপাতে চাই ম্যাডাম। আরে, এ তো সেই মেয়েটা বাইরে ঘুরঘুর করছিল, এই ভেতরে ঢুকলো কি করে? চাওয়ালা সেজে। তোমরা কি ধরনের সিকিউরিটি দিচ্ছ বিশ্বনাথ? সবাই আমাকে বলছে তোমাদের ভরসা যেন আমি অফিসে বসে থাকি, আর অফিসের মধ্যে এই সব কাণ্ড হচ্ছে। তাহলে আমি বাইরে কি করে সেফ থাকবো? সরি ম্যাডাম। বিশ্বনাথ, এ তোমাদের কি ধরনের চেকিং? মেয়েটিকে এক্ষুনি বের করো। ম্যাডাম শোনো, তুমি যেই হও না কেন, একটা কথা শুনে রাখো, এই কাগজে এইভাবে কারুর কথা মতো কিন্তু খবর ছাপানো হয় না, বুঝেছো? কিন্তু ম্যাডাম, আপনি তো সত্যি খবর ছাপান, মিথ্যে খবর না। এই মেয়ে, একদম না। চুপ। এই, বের করো ওকে, এখনই বের করো। ম্যাডাম, ম্যাডাম আমার 2 মিনিট লাগবে। ম্যাডাম, ম্যাডাম আমার 2 মিনিট লাগবে। একটা কথা শুনুন আমার ম্যাডাম, আপনি শুনলে বুঝতে পারবেন ওখানে কি হয়েছে। ম্যাডাম, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গাড়িটা একটু জোরে চালান তো। এই মেয়েটা একটা অদ্ভুত আবদার করছে। এই আবদারটা রাখা সম্ভব না কোনো মতেই। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। ফুলকি, থুতনি ছড়ে গেছে তো, লেগেছে তোমার? কি সব কেন করছো বলো তো? কি করছো তুমি? স্যার, আমাকে সম্পাদিকা ম্যাডামকে ধরতেই হবে। আগে নিশ্চয়ই কোনো লাল বাতি আছে, গাড়িটা দাঁড়াবে, আমাকে ম্যাডামের সঙ্গে কথা বলতেই হবে। জয় মা কালী। ফুলকি, ফুলকি আমার কথা শোনো। ফুলকি, ফুলকি আমার কথা শোনো। ফুলকি, পাগলামো করো না, আমার কথা শোনো। ফুলকি, ফুলকি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার?
এসব কি হচ্ছেটা কি? তুমি ঠিক আছো? ফুলকি কথা বলো, কথা বলো ফুলকি, ফুলকি ফোন করতে, কথা বলো। আই ইউ ওকে ফুলকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কংস, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ, তাই কোনো অধর্মের শস্ত্র কাজ করবে না। অসুররাজ কংস, তোমার সব আসুরিক শস্ত্র তো সমাপ্ত হয়ে গেল। তোমার কাছে আর কোনো পথ নেই। তোমার কাছে কেবল একটাই পথ রয়েছে, সেটা হলো তোমার বিনাশ। নিজের ভ্রম থেকে বেরিয়ে আয় পরম অবতার। তোর কি মনে হয় কেবল আমার অস্ত্র বিনাশ করেই তুই সর্বশক্তিমান ভগবান কংসের বিনাশ করতে পারবি? আরে কিসের ভগবান তুই? ভুলে যাস কেন এটা বারবার? অজর আমি, অমর, অবিনশ্বর, সর্বজ্ঞ। তুই ভগবান কংসের বিনাশ করবি কি করে? কংস, এটা সত্যি যে তোমার মৃত্যু তোমার নিকটে, কিন্তু আমি সবাইকে ভুল শোধরাবার সুযোগ দিই। তোমার পাঠানো অসুরদেরও দিয়েছিলাম, আর আজ তোমায় দিচ্ছি। সুযোগ তো আমি তোকে দিচ্ছি, বাঁচতে পারলে বেঁচে দেখা। সুযোগ তুমি আমায় নয়, বরং আমি তোমায় দিচ্ছি। কারণ তোমার আগে আমি অনেক অসুরকেই সুযোগ দিয়েছি। যার নিজের জীবন সুযোগের ভরসায় থাকে, সে আমাকে কি সুযোগ দেবে কংস? এইটাই ভালো হবে যে আমার কৃপার সুবিধে নাও, কারণ এমন সুযোগ বারবার আসে না। বক 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 বাচাল কানাই, নিজের কথার জালে আমাকে ফাঁসাস না। আমি তোমায় কথার জালে ফাঁসাচ্ছি না কংস, বরং আমি তো তোমায় বাস্তবিকতার জ্ঞান দিচ্ছি। তোমার এই সুযোগ দেওয়ার যাত্রা কেবল তোমার এই জীবনে শুরু হয়নি কংস, বরং এই যাত্রা বহু যুগ পূর্বে শুরু হয়ে গিয়েছিল। কারণ অধর্মের বিনাশই আমার অবতারের উদ্দেশ্য হয় কংস। যুগ আর জন্মের ছলনায় ভুলিয়ে না তুই আমাকে ভ্রমিত করতে পারবি, আর না আমাকে ভয় দেখাতে পারবি। জানি আমি, আর এইটাও জানি যে পূর্বজন্মে তুমি কে ছিলে। কংস, আজ তোমার বিনাশের সময় হয়ে গেছে, তাই আমি তোমায় সেই সত্যের সঙ্গে পরিচয় করাতে চলেছি যা তুমি জানো না।
তোমার যাত্রা বহু যুগ আগে আরম্ভ হয়ে গিয়েছিল, যখন তুমি কংস নয় বরং কালনেমি রূপে আমার সামনে এসেছিলে। জানি সেটা আমি কালনেমি ছিলাম, আমি পূর্ব জন্মে। সব জানি আমি ত্রিকালদর্শী ভগবান কংস। আমি কালনেমির এমন কোন সত্য আছে যেটা তুই জানিস কিন্তু আমি জানি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।